কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স টিভি। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স টিভি। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। গতকাল নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নন্দীগ্রামেই তিনি প্রার্থী হিসেবে লড়বেন। তারপর রাজ্য রাজনীতিতে তার সেই বার্তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক পর্যালোচকদের বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে এটা রীতিমতো মমতার মাস্টার স্ট্রোক। সত্যি তাই? আমরা ঠিক এই বক্তব্যটাকেই অন্যভাবে মূল্যায়ন বিশ্লেষণ করতে চাইব, বুঝতে চাইব এটা কি সত্যি মাস্টার স্ট্রোক, নাকি এই কৌশলে কিছু ভ্রান্তি থেকে গেল? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্বলতা সামনে চলে এলো না? গোটা প্রেক্ষিতে যদি একটু অন্য রকম করে ভাববার চেষ্টা করি, কি দাঁড়াচ্ছে সেই বিষয়টার উপরেই আমরা আজকে মূলত আলোকপাত করবার প্রয়াস করব। এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজা গোপালধর চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা চন্দন ঘোষ, রয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজলক্ষ্মী বসু এবং প্রবীণ সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, আর রয়েছেন শিক্ষক ত্রিরতন ত্রিপাঠী। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি যেহেতু বারবার করে বলছি যে আমরা একটা আলোচনার অন্য একটা প্রেক্ষিত খুঁজে পেতে চাইছি, এইভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণাত্মক ভঙ্গিতে গতকাল ঘোষণা করেছিলেন, সেখানে কি রক্ষণকে সাজানো বা রক্ষা করবার কোনো প্রয়াস তার মধ্যে দেখা গেছে? আমি আলোচনার জন্য প্রথমেই আসব রাজা গোপালধর চক্রবর্তীর কাছে। রাজা গোপালবাবু, আপনি বিভিন্ন সময় রাজনৈতিক পর্যালোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। গতকাল আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক বক্তব্যটা পর্যালোচনা করি, তাহলে প্রথম থেকে তিনি বলেছিলেন যে নন্দীগ্রামের জন্য উপযুক্ত একজন ভালো প্রার্থী দেওয়া হবে। তার কিছুক্ষণ পরে তিনি আচমকাই বললেন, আমি যদি হই এখানে প্রার্থী কেমন হয়। তারপরে বললেন যে আমি এখানেই দাঁড়াবো। ফলে আমরা যদি ভেঙে ভেঙে তার বক্তব্যগুলোকে আনি, তাহলে মনে হয় না যে আসলে সিদ্ধান্তটা খুব ভেবেচিন্তে নেওয়া নয়, আচমকা সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে একটা কৌশলের বদলে তার দুর্বলতাটা সামনে চলে আসছে। একজন রাজনৈতিক বিশ্লেষক, পর্যালোচক হিসেবে গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মানে কালকের আমি কিছুক্ষণ শুনেছিলাম টেলিভিশনে কোনো এক নিউজ চ্যানেলে, এবং আমার সবচেয়ে অবাক লাগলো যে শব্দটা ব্যবহার হচ্ছে মাস্টার স্ট্রোক। মানে সমস্ত আমি চমকে যাচ্ছি যে ইংরেজি শব্দের ব্যবহার করার কি প্রয়োজন আছে যদি আমরা শব্দটার মানে কি মতো না বুঝি। মাস্টার স্ট্রোক মানে হচ্ছে স্কিলফুল অ্যাক্টিভিটি, স্কিলফুল, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যদি কোনো কেউ সিদ্ধান্ত নিয়ে থাকে তাকে আমরা মাস্টার স্ট্রোক বলি। মানে মাস্টার, MAST, মাস্টার মানে যিনি বিশেষজ্ঞ, তারই একটা আক্রমণ। এটাই হচ্ছে যে ইংরেজি শব্দটার মানে বাংলা মানে। ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী বা তৃণমূল দলের যিনি নেত্রী, একটা সিদ্ধান্ত জানার, হ্যাঁ সেটা আপনি যেটা বলছিলেন, একবার বললেন ভালো প্রার্থী, তারপরে বললেন আমি ভালো প্রার্থী। আমি সেই বিতর্কে এক্ষুনি ঢুকছি না, কিন্তু একেবারে সাংবাদিকদের তরফ থেকে একেবারে ভ্যালু জাজমেন্ট দিয়ে দেবো এটা মাস্টার স্ট্রোক হলো, মানে অসাধারণ শিল্পকলা হয়ে গেল, এই যে শব্দগুলো ব্যবহৃত হতে লাগলো, মানে যে কোথায় কাটুকাটিতে আজকে কোথায় গেছে এটা বোঝাতে গেলে এই ধরনের শব্দই ব্যবহার করতে হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আগামী নির্বাচন একটা মানে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাময় নির্বাচন হতে চলেছে, কোনো সন্দেহ নেই। আমরা আগের নির্বাচনগুলোতে আমরা বিজেপিকে যে ফর্মে
দেখে নিয়ে এই ফর্মে এবারে তারা এসে হাজির হয়েছে। তারা প্রতিটা সিটে তারা লড়াই করবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমরা মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর যেটাই বলুন না কেন, একসময় যেটা বামেদের দুর্গ ছিল, মেদিনীপুর বলতেই আমরা যাদের কথা ভাবতাম, এখন তারা তাদের ভাবনা চিন্তা আসে না। এখন মেদিনীপুর বলতে সেই লক্ষণ সেটা নেই। এখন মেদিনীপুর বলতে অধিকারীদের বোঝায়। তারা নানান ভাবে কাজকর্মের মধ্যেই হোক, যে কোনো ভাবেই হোক, তারা সেখানে তাদের একটা আধিপত্য বিস্তার করেছে। তাদের সেটা মানা না মেনে পাইনি, এটা মানা দরকার আছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যখন মানে অধিকারী বা পরিবার যখন দেখা গেল যে তৃণমূল ত্যাগ করেছে, তারপরেই মমতা ব্যানার্জি যেটা ঠিক করলেন যে উনি মেদিনীপুরের যে পীঠস্থান, মানে রাজনীতির পীঠস্থান নন্দীগ্রামে গিয়ে ঘোষণা করলেন যে উনি প্রার্থী হবেন। একটা হচ্ছে যে তার মানে দু জায়গায় উনি দাঁড়াবেন, বড় বোন ছোট বোন সব শব্দ ব্যবহার করলেন। দু জায়গায় দাঁড়ানোর মানে হচ্ছে দাঁড়ানো, গিয়ে দাঁড়াচ্ছে কোন এক জায়গায় ওনার ভয় আছে বলি আরেক জায়গায় দাঁড়ানো হচ্ছে। ভবানীপুর আমরা যতটা জানি যে গত নির্বাচনেও যদি থাকে 2019-এর যে নির্বাচনে ভবানীপুরে খুব সম্ভবত খুব একটা ভালোভাবে তারা একদম স্বস্তিদায়ক জায়গায় নেই একেবারে। হ্যাঁ, একেবারে ভবানীপুরে হয়তো বোধহয় হেরেও গেছিল, আমার ঠিক মনে পড়ছে না। হেরে যান, ব্যবধান কমেছিল গত লোকসভা নিরিখে 3000 ভোটের ব্যবধান। যাই হোক, সেই খুব অল্প ভোটেই তারা জিতেছিলেন। এই ভবানীপুরে কোনো সংখ্যালঘু তেমন ভাবে ভোট নেই। নন্দীগ্রামে প্রায় 25-26% হয়তো আছে। সুতরাং উনি কি সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে নন্দীগ্রামকে, মানে আমরা দেখেছিলাম যে চন্দ্রবাবু রাগ করবেন, আমরা দেখেছি যে আমেথি থেকে যিনি দাঁড়াতেন তিনি চলে গেলেন কেরালার ওয়েনাডে। ভয় ছিল, আমেথিটা উনি হেরেছেন, যদিও ওয়েনাডে উনি জিতেছেন। আবার সেই সংখ্যালঘু তত্ত্ব এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উনি কি ভাবছেন যে সংখ্যালঘু ভোট কি ওনাকে জিতিয়ে দেবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা আমার মনে হচ্ছে, উনি ভাবছেন যে উনি যদি ওখানে দাঁড়ান, নন্দীগ্রামে দাঁড়ান, তাহলে হয়তো শুভেন্দু অধিকারীকে ব্যস্ত রাখতে হবে, সে অন্য কোথাও ছোটাছুটি করতে পারবে না। তাকে একটা জায়গায় আটকে রেখে দিলাম, তাহলে শুভেন্দু যে ক্যারিশমা রয়েছে, ভোট টানার প্রতি তার যে একটা ক্ষমতা আছে, সেটাকে আটকে দেওয়া যাবে। এরকম হয়তো এই প্রসেসটা যদি দেখা যায় যে শুভেন্দু সত্যি ব্যস্ত হয়ে পড়েছে মেদিনীপুরে, তাহলে হয়তো অন্য আরো 4-5 জায়গায় উনি প্রার্থী হয়ে যেতে পারেন। উদ্দেশ্য একটাই, যে উনি বলছেন 294 জায়গায় আমি প্রার্থী, মানে তৃণমূলে বা শাসক দলে আর কেউ নেই, এখানে কোনো নীতি নেই, এখানে নেই, উনি একটাই। এই যে বক্তব্যটা উনি বারবার ধরে বলে আসছেন, এবং সবচেয়ে অবাক করা ব্যাপার যে তাদের দলের যারা নেতারা রয়েছেন, বরিষ্ঠ নেতা সুব্রত মুখার্জি, সৌগত রায়, যারা মাঝে মধ্যেই বিবৃতি দেন, অনেকটা বিবৃতিগুলো হাস্যকর লাগে, তারা বলছেন, কিন্তু তারা যখন বলা হচ্ছে 294 আমি, তার মানে ওইসব নেতারা যারা ওনার থেকে অনেকটাই বরিষ্ঠ, ওনার থেকে আগেই রাজনীতি করেছেন, যতদূর আমি জানি সুব্রত মুখোপাধ্যায় ওনাকে সুব্রত মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, নেতা একদম। সুতরাং তারাও যখন দেখা যাচ্ছে মানে নিজেদেরকে মানে ল্যাম্পপোস্টের জায়গায় নিয়ে এসেছে, এই জায়গায় দাঁড়িয়ে যেটা পরিষ্কার বলা যেতে পারে, উনি কিন্তু ট্রিভিয়ালাইজ করছেন পুরো পার্টিকে, পার্টির নেতাদের, পার্টির পলিসিকে। বেশ, এইটা আপনার কাছে আবারও আসবো। আমি একটু রূপম চট্টোপাধ্যায়ের কাছে যাবো, প্রবীণ সাংবাদিক। রূপম বাবু, আপনি গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? গতকাল মাস্টার স্ট্রোক যেভাবে মিডিয়াতে সামনে আসছে এবং চর্চা হচ্ছে, সত্যি কি তাই, নাকি একই সঙ্গে তিনি দুর্বলতার জায়গাগুলো সামনে নিয়ে এলেন? যেটা রাজাগোপাল বাবু বলছিলেন যে শুভেন্দুকে এক জায়গায় আটকে রাখবার প্রয়াস, সেক্ষেত্রে কি এটা মনে হচ্ছে না যে শুভেন্দুকে তিনি গুরুত্ব দিলেন, অর্থাৎ কাউন্ট করে ফেললেন? বারবার বলা হচ্ছিল যে শুভেন্দু এমন একটা জায়গা তৈরি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে প্রতিহত করতে নামতে হয়। এটাই তো পরিষ্কার হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমরা যারা সংবাদ মাধ্যমের লোকজন, তারা একটা ব্যাপারে একমত হব যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইমোশনাল একটা দিক আছে ওনার, অর্থাৎ উনি আবেগে অনেক কিছু করেন, অনেক কিছু বলেন আবেগে, এবং অনেক কিছু উনি ধীর স্থির ভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেন, এমনটা সবসময় হয়। এবং নন্দীগ্রামে কালকের ওনার এই ঘোষণার যে স্টাইলটা, যে ভঙ্গিতে উনি ঘোষণা করলেন যে আমি এখানে, তার আগে আরেক যে কথাগুলো আলোচনা হলো তার মধ্যে আরেকটা কথা উনি বলেছিলেন, আমি সুব্রত বক্সিকে বলছি
যে আমার প্রার্থী নামটা যেন তালিকায় থাকে। আমার নামটা যেন থাকে নন্দীগ্রামের জন্য। অর্থাৎ ভাবতে এরকম যে সুব্রত বক্সী একটা দল আছে, দলে একজন তালিকা তৈরি করে, সেই তালিকায় উনি নামটা রাখবার জন্য সুব্রত বক্সীকে বলছেন। তারপর কিন্তু আবার বলছেন যে না, দাঁড়াবো। আমি নিজেই এখানে দাঁড়াবো, আমি দাঁড়াবোই। অর্থাৎ এটা থেকে বোঝা যায় কিন্তু ভাবনা চিন্তার মধ্যে একটা স্থিরতা, একটা দৃঢ়তার একটা অভাব আছে। এটা শুধু যে এই সিদ্ধান্তের ক্ষেত্রে তা নয়। আমার মনে আছে তখন আমরা মহাকরণে আমরা ছিলাম, মানে মহাকরণের প্রেস কর্নারে আমরা কাজ করতাম। তো সেই সময় আমরা দেখি যে হঠাৎ করে আমরা এক সময় আমরা হ্যাঁ, মহাকারণে খবর সংগ্রহ করতে যেতাম, আমাদের বিট ছিল, মানে এবার সেই সময় সাংবাদিকতার পরিবেশে হঠাৎ একটা করে beat বলে। বিট বলা হয়। এবার মহাকরণে আমরা, এবং আমাদের একটা কাজ ছিল যে মিনিস্টাররা কে কোথায় মুভ করছেন, কে কি বলছেন, কে কি ভাবছেন, কে কি করবেন, তার উপর একটা নজরদারি করা খবরের জন্য। তো সেটার জন্য করতে হঠাৎ শুনলাম মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে বেরিয়ে গেছেন। কোথায় গেলেন, কিভাবে গেলেন, কোথায় যাচ্ছেন, কোনো খবর নেই। তো আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে কোথায় গেলেন। আমাদের তো সঙ্গে অফিস থেকে ফোন দিয়ে উনি মমতা ব্যানার্জি মহাকরণ থেকে বেরিয়ে কোথায় গেলেন, আমাকে উত্তর দিতে হবে, আমাকে তো খবরটা করতে হবে মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন। আমরা পুলিশকে জিজ্ঞাসা করছি, আইবি কে জিজ্ঞাসা করছি, এবং আইবি মানে আমি ওই সেন্ট্রাল ফোর্সকেও জিজ্ঞাসা করা হচ্ছে, কেউ কিছু বলতে পারছেন না। তারপরে পুলিশের একটা অংশ থেকে আমাদের একটা খবর দেওয়া হলো, আমার মনে হয় পার্সোনাল সোর্স আমি যোগাযোগ করলাম, উনি কলকাতা থেকে যশোর রোড ধরছেন আর কি। এবং পরে শোনা বোঝা গেল উনি কামদুনি যাচ্ছেন। তো উনি কামদুনি যাচ্ছেন এটা সাংবাদিকদের জানিয়ে যেতে পারতেন, বলতে পারতেন, কিন্তু কামদুনি যাচ্ছেন সেটা প্রায় গোপনে, আমরা টেরই পেলাম না, হঠাৎ করে চলে গেলেন। তো তার আগে আর একটা ঘটনা মনে হয় যে একদিন আমি বেরোচ্ছি, যে সবাই জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। একজন জুনিয়র সাংবাদিক, আমরা জানি উনি বলতে চান না সবসময়, উনি একজন সিনিয়র সাংবাদিককে দেখলেন, ডেকে সবার সঙ্গে গাড়িতে তুলে নিলেন। তার একটি জুনিয়র সাংবাদিক, বয়স একটু কম, অনেকটাই কম, সে গিয়ে জিজ্ঞাসা করলেন দিদি কোথায় যাচ্ছেন, বললাম আমি লজেন্স কিনতে যাচ্ছি, একটু হেয়ালি করে বললেন। চলে আর কি। পরে বোঝা গেল হালকা চলে যে উনি লজেন্স কিনতে যাচ্ছেন। তারপর দেখা গেল, এবং আমরা পুলিশের কাছ থেকে খবর পেলাম, আমরা গতিবিধি জেনে যে উনি পিজি হাসপাতালে যাচ্ছেন। কিসের জন্য যাচ্ছেন? যার ওই জনঔষধি যেটা খোলা হয়েছে, তারই একটা স্টোর সেদিন ওপেন হবে, উনি সেইটা দেখতে গেছেন। ফলে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীদের কাছ থেকে বা একটু বড় স্তরের নেতাদের কাছ থেকে এই আচরণটা আগে কখনো দেখিনি। এটা বুদ্ধবাবু কখনো করেনি, যতটুকু করা প্রশ্নই ওঠে না। যারা আমাদের থেকে, যারা প্রবীণ সাংবাদিক, আমাদের থেকেও যারা সিনিয়র সাংবাদিক, তারা বিধান রায়ের আমলে কাজ করেছেন, তাদেরও কাছে এই অভিজ্ঞতা ছিল না। আমি জ্যোতিবাবুর আমলে মুখ্যমন্ত্রী থাকাকালীনও কাজ করেছি, কখনো পাইনি। বুদ্ধবাবুকে এই জিনিসটা আমরা ঠিক পাইনি। ফলে ওনার যে কিন্তু মানে মতিগতি বোঝা দায় বলে একটা কথা আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অনেকটাই সত্য। আসবো আপনার কাছে। কালকে কিন্তু আমরা ওনার যে স্বভাব সুলভ দিকগুলো, সেটাই কিন্তু আমরা নন্দীগ্রামে আরো একবার দেখতে পেলাম। একদম। সেটা আমরা পরে আলোচনা একটু গভীরে যাবার চেষ্টা করব। আমি সবাইকে বলবো যে 3 মিনিট সবার জন্য নির্দিষ্ট 3 মিনিট ধরে যদি বলেন তাহলে সুবিধা হয়, আমি সবাইকে বলবার সুযোগ দিতে পারি। আমি একটু রাজলক্ষ্মীর কাছে আসবো। রাজলক্ষ্মী, আপনারা বিজেপির পক্ষ থেকে গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? বারবার করে আলোচনায় আসছে, চর্চায় আসছে, মাস্টার স্ট্রোক দিয়ে দিল, এবং তারপরে পরেই শুভেন্দুও তার মতো করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকেও সভা হয়েছে এবং শুভেন্দু অধিকারী খুব দাপটের সঙ্গে বলেছে যে এখানে আমি দাঁড়াই বা যেই দাঁড়া ওনাকে হারাবো। কোথাও কি মনে হচ্ছে যে সরাসরি চলে আসা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা, কোথাও মনে হচ্ছে না আপনারা মমতার এই ঘোষণার পরে আপনাদের মানে বিজেপির অনেকটা লাভ হলো? কারণ বিজেপিকে শুভেন্দুকে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মেনে নেওয়া, সেটা তো আপনাদের রাজনৈতিক দিক থেকে সুবিধা দেবে। হ্যাঁ, নিশ্চয়ই। সকলকে আমার নমস্কার। এবং একদমই আপনি আমার মনের কথাটাই শুনতেই বলে দিয়ে, বা ওনাদের দলের থেকেও এই মানে ঘোষণা এসেছিল যে শুভেন্দু অধিকারী পরিবার এটা কোনো ফ্যাক্টরই নয়, কিন্তু সেটা যে ফ্যাক্টর সেই ঢোক আজকে ওনাকে গিলতে হলো। এবং তাতেই মনে হচ্ছে যে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ মানে লুকিং ফর ট্রাবল। তো উনি কিন্তু নিজের ট্রাভেল এখানে নিজেই ডেকে আনলেন, অর্থাৎ ওনাকে ওনার কথা বরাদ্দকরণ করতে হলো। আরেকটা যেটা আছে যে ডায়াগনোসিস দ্য ইনকারেক্টলি and applying the wrong remedy, উনি এখানে ডায়াগনোসিসটাও ভুল করলেন। নন্দীগ্রাম বা পশ্চিমবঙ্গের রাজনীতির যে পালস, বিশেষ করে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পালসটাকে রংলি উনি ডায়াগনোসিস করলেন। তাই ন্যাচারালি এখানে রিমিডি ভুল হবেই। এবার অবশ্যই আমাদের সময় অপেক্ষায় থাকতে হবে। এবার আমি যদি খুব তর্কের খাতিরে ধরে নিই, খুব তর্কের খাতিরে, যে হ্যাঁ নন্দীগ্রামে কোনোভাবে উনি জিতলেন, আমি একদম তর্কের খাতিরে বলছি, এটা সম্ভাবনা খুবই কম। তাহলেও তো আমাদের পশ্চিমবঙ্গে 293টা আসন রয়েছে। তাহলে সেই 293টা আসনে যেটা উনি বলছেন আমি মুখ, আমি প্রার্থী, আমি অবজারভার, সবটাই কি তাহলে ভার্চুয়ালি? এটা তো কখনো সম্ভব নয়। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো কম্পিটেন্ট মুখ কেন দেখানো যেতে পারছে না?
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কটা কেন্দ্রতে ওনাকে একা লড়াই করতে হবে, এবং সেইটা একটা খুব বড় চ্যালেঞ্জের মুখোমুখি উনি নিজে পড়ে গেলেন। আর এ প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে, সে বলে না হিস্ট্রি রিপিট ইটসেলফ। তো 1980 সালে মানে ইন্দিরা গান্ধী একটা খুব পছন্দের কেন্দ্র ছিল, সেটা হচ্ছে চিকমাগালুর, কর্ণাটকের চিকমাগালুর। তো যখন দেখা গেছিল মানে এমার্জেন্সি হয়, তারপরেও যখন ইন্দিরা গান্ধী দাঁড়ান, ওই একটি কেন্দ্র ওনাকে বাঁচিয়েছিল, ওনার বলা যেতে পারে রাজনৈতিক সম্মান রক্ষা করেছিল, এবং তার জন্য উনি পার্লামেন্টে যেতে পেরেছিলেন। কিন্তু দেখা গেল সেই চিকমাগালুরেই 1980 সালের কি অবস্থা, যখন রামকৃষ্ণ হেগড়ে যখন আসলেন, এবং তারপর থেকে সেখানে কংগ্রেসের কটা আর দেখতে পাওয়া যাচ্ছে না, এবং এই মুহূর্তে এখন ওখানে মানে বিজেপিরই দাপট। যদিও ইন্দিরা গান্ধী নামটা কিন্তু ওখান থেকে মুছে যায়নি, কিন্তু রাজনৈতিক দাপটটা সেখান থেকে কংগ্রেসের একদম মুছে গিয়েছে। তো আমার মনে হয় কোনোভাবে নন্দীগ্রামের ক্ষেত্রে একই জিনিস বোধহয় রিপিটেড হবে, এটা আমি স্পেকুলেট করছি। হ্যাঁ, মমতা ব্যানার্জি নামটা হয়তো মুছে যাবে না, তৃণমূল নামটা ওখান থেকে মুছে যাবে না, কিন্তু রাজনৈতিক পরিসরে তার যে মানে তার যে মানে পদক্ষেপ, তার যে দৃঢ়তা, সেটা বোধহয় কোথাও গিয়ে ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। আর একটা বিষয়, এই যে কোথাও গিয়ে থ্যাঙ্কস গিভিং ব্যাপারটা উনার মধ্যে আমরা দীর্ঘ বহু বছর ধরে কখনো দেখতে পাইনি। আজকে নন্দীগ্রামের যদি কথা ওঠে, তাহলে তো শুভেন্দু অধিকারীর কথা, অধিকার পরিবারের কথা, মানুষের কথা, এবং সর্বোপরি 2007 সালে যখন নন্দীগ্রাম আন্দোলন, যখন জানুয়ারি মাসে এখানে সুষমা স্বরাজ্জি এসেছিলেন, লালকৃষ্ণ আদবানি এসেছিলেন, তারপরে রাজনাথ সিং এসেছিলেন, তারাই কিন্তু বিষয়টিকে আরো অনেক উচ্চ কক্ষে নিয়ে গেছিলেন, তারা পার্লামেন্টে নিয়ে গেছিলেন, এবং তারা ব্যাপারটাকে একটা ন্যাশনাল ফোরামে মেলে ধরেছিলেন। সেই জায়গাটা কোথাও কিন্তু উনি কখনো অ্যাকনলেজ করছেন না। এবং নন্দীগ্রাম আন্দোলনের সাথে যে সমস্ত মানুষ ওখানে সরাসরি যুক্ত আছেন, তারা কিন্তু এই বিষয়টা বোধহয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করছেন এবং অনুভবও করছেন যে থ্যাঙ্কস গিভিং ক্যাপাসিটি যে নেত্রীর মধ্যে থাকে না, আমার মনে হয় তিনি নিজে কোথাও গিয়ে বেশ। একটা মানে সংকটে ভুগছেন। চন্দন বাবুর কাছে যাব। চন্দন বাবু, নন্দীগ্রামের প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে রাজলক্ষ্মী একেবারে আপনাদের আক্রমণ করেছেন, বলেছেন যে কংগ্রেসেরও একই অবস্থা হয়েছিল। নিশ্চয়ই আপনি কিছু বলতে চাইবেন, এবং তারপরে অবশ্যই আপনার কাছে চাইবো জানতে যে নন্দীগ্রামের এই যে টানাপোড়েন, সেখানে আপনারা কোথায়, মানে কংগ্রেস কোথায়? দেখো, প্রথমত যে আলোচনার কেন্দ্রভূত জায়গা সেটা হচ্ছে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে যাওয়া, যেখান থেকে রাজাটা শুরু করলেন। এবং পাশাপাশি ভাবে আমি এখানে এই কথা থেকে শুরু করতে চাইবো, সেটা হলো যে আমরা অতীতে বহু ক্ষেত্রে দেখেছি যে রায়বেরিলি এবং বয়লারের কথাটা উঠলো, সেক্ষেত্রে ইভেন মোদিজিকেও দেখেছি গান্ধীনগর এবং বারাণসীতে দাঁড়াতে এর আগের লোকসভা নির্বাচনে। তো প্রসঙ্গটা এখানে, আমরা যারা সুপ্রিম লিডারশিপ, সেই লিডারশিপ সবসময় চায় একটা সিকিউর সিট, তার কারণ তার এঙ্গেজমেন্টটা থাকে আরো বৃহত্তর ক্ষেত্রে। তো সেই রকম ক্ষেত্রে সাধারণত একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি অতীতে এইভাবে দুটো বা তিন সিটে লড়াই করেছেন, মূলত দুটো সিটে অনেক। কিন্তু পুরোটা এখানে অন্য জায়গায়, সেটা হচ্ছে পরিপ্রেক্ষিত অবস্থা পশ্চিমবাংলার কোথায়, পরিপ্রেক্ষিত অবস্থা নন্দীগ্রামের ইস্যু এমন একটি জায়গা যেখানে সাধারণভাবে সাধারণ মানুষ মনে করে পূর্ব মেদিনীপুরের মানুষ সেটা অধিকারীদের গড়। যদি অধিকারীদের গড়, আমি আমি এখানে একটু ডাউটফুল। অধিকারীদের গড় বলে ব্যাপারটা হচ্ছে যে একটি পরিবার কেন্দ্রীভূত ক্ষমতা, যে ক্ষমতাটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে ওই অধিকারীদের হাতে, তার বিনিময়ে যে ভিসা সিকিউরিটি, পলিটিক্যাল সিকিউরিটির প্রশ্নটা ছিল, মমতা ব্যানার্জির অতীব ডিপেন্ডেন্সের জন্য আজকে এখানে মমতা ব্যানার্জিকেই দাঁড়াতে হয়েছে। তার কারণ ইটস বিটেন বাই দি সেম কয়েন, এখানে এই একই জায়গাতে এসে দাঁড়াচ্ছে। তার কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে ফ্যাশনাল পলিটিক্স এর মধ্যে থেকে বিজেপির জন্য প্রতি রাজ্যে যদি দেখা যায় মনোভাবাপন্ন বা তাদের মতাদর্শের মানুষকে নিয়ে তাদের দল ভরানো এবং জেতার একটা কৌশল, সেটা আমরা ত্রিপুরাতে দেখেছি, আসামে দেখেছি, বাংলায় তো দেখছি। বাংলায় তো 90% তাদের নিজেদের কেডার নেই। ইনফ্যাক্ট একটা অপোজিশনের পুরোপুরি আইডিওলজিকে অ্যাডপ্ট করে তারা নির্বাচনে লড়ছে এর সাহায্যে বা ওর। কিন্তু প্রশ্নটা এখানে সেটা হলো যে বিজেপি কিন্তু এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা অধিকারী, অর্থাৎ এই শুভেন্দু অধিকারী। তুমি যদি খুব ভালো করে নজর করো তাহলে একটা জিনিস দেখতে পাবে, জানি মমতা ব্যানার্জি একেবারে পাশাপাশি কোন নেতা বা নেত্রীটা দলে নেই এবং উনি সেটা তৈরিও করেননি। এর মধ্যে যদি যখন চেষ্টা করলেন, তখন দেখা গেল জেলা ভার্সেস কলকাতার একটা ডিভিশন তৈরি হলো এবং নিজের ভাইপোকে অ্যাগ্রেসিভলি সামনে আনবার জন্য কাজ উনি করতে শুরু করলেন। তার অবস্থা আছে যেখানে উনি ফেস করছেন। কিন্তু জিনিস তো মাথায় রাখতেই হবে, নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি আমি তোমার কথা বলতো দুর্বলতার একটা প্রতিফলন ঘটে।
দুর্বল জায়গা, কিন্তু এটা রাজনৈতিক কম্পালশন। তুমি যদি দুটোকে পাশাপাশি রাখো, একটা বাধ্যবাধকতার জায়গা, সেটাও কিন্তু দুর্বলতা। তুমি যদি বাধ্য হও একটি ডিসিশন নিতে, সেটা তোমার দুর্বল জায়গা থেকেই ডিসিশনটা আসবে, কারণ তোমার কাছে কোনো অল্টারনেটিভ থাকবে না। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে পরিবার, যেহেতু কংগ্রেস অধিকারী, শিশির অধিকারী তো দীর্ঘকালীন কংগ্রেসী, আপনি এটাও জানেন পরিবার পুরোপুরি কংগ্রেসী। প্রশ্নটা সেখানে নয়, আমরা কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করবার সুযোগটা ছিল না। কংগ্রেসের সময় কিন্তু ওখানে বহুমাত্রিক নেতারা ছিলেন, যে ক্ষেত্রে শিশির অধিকারীও একজন নেতা, কিন্তু ওই পাওয়ার কনসেন্ট্রেশন করতে গিয়ে উনি শুধু ওখানে না, তুমি দেখবে বীরভূমে একজন নেতা আছেন, আবোল তাবোল বক্তব্য তার মাথায় না গেলেও তার একদম মানে ক্ষমতার ভরকেন্দ্র তৈরি করে রাখা হয়েছে জায়গায় জায়গায়। প্রত্যেকটা জেলাতে তুমি যদি দেখো ভর কেন্দ্র, এবং হাওড়াতে দেখো ভর কেন্দ্র। আমার প্রশ্নটা হচ্ছে যে যখন একটা শপের এন্ড তৈরি হয়, তখন ভেবে নেওয়া উচিত যদি বিপথে চালিত হয় সেটা তোমাকে কাটতে পারে। একদম। আমি আমি আবারও আপনার কাছে আসবো, তবে আমাকে সবাইকে আমি শেষ করে নিচ্ছি। আমি তোমার নন্দীগ্রামের ওয়ার্ডিং বা আমার ধারণা বা আমার বলে ধারণা, এখানে যে ধরনের রাজনৈতিক বিচারই হোক, মমতা ব্যানার্জির দুর্বলতার প্রকাশ, কারণ এবং এটা কৌশলের একটা অঙ্গ এবং ভেবে চিন্তে ডিসিশন নেওয়ার একটা অঙ্গ, এটা অবশ্যই। কিন্তু ভবিষ্যৎ আমার মনে হয় হয়তো অলক্ষিতই থাকবে, আমার ব্যক্তিগত ধারণা। আমি একদম ত্রিরতন বাবুর কাছে আসবো। ত্রিরতন বাবু, গোটা বিষয়টা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, দুর্বলতা নাকি শক্তির পরিচয় দিলেন, আপনি একজন শিক্ষক হিসেবে গোটা বিষয়টা কিভাবে দেখছেন? নমস্কার। আমার সঙ্গে আজকাল সঞ্চালক সহ অনেকেই জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন। আমি আজ প্রথম, আমার কৃতি রতন ত্রিপাঠী, আমি একটি স্কুলের শিক্ষক। প্রত্যেককেই আমার প্রণাম জানাচ্ছি, আমার চেয়ে বয়সে বড়। ব্যাপারটা হচ্ছে আজকালের আলোচনা বিষয় মাস্টার স্ট্রোক। এটা একটা গিমিক ছাড়া কিছু না। ন্যানো থেকে যদি থেকে ন্যানো সিঙ্গুর থেকে যখন টাটা কোম্পানি চলে যায়, তখনও মাস্টার স্ট্রোক ছিল। অতএব এই ধরনের মাস্টার স্ট্রোক কোথায় চলে? যেখানে মানুষ অশিক্ষিত, যেখানে মানুষ বোঝে কম, রাজনৈতিক বোদ্ধা কম, বা এই মাস্টার স্ট্রোকের ভিতরে চলে, এই ধরনের ক্ষেত্রে তাদের প্রযোজ্য হয়। আমরা পশ্চিমবঙ্গকে সেই জায়গায় নিয়ে যাব কেন? কেন একটা সুস্থ রাজনীতি, কেন একটা সুস্থ জায়গায় আমরা পশ্চিমবঙ্গকে বিলং করতে পারবো না, নিয়ে যেতে পারবো না? এটা খুব চিন্তা করে ভাবায় আমাদের, যে আমরা কি তাহলে ব্যর্থ এই জায়গা থেকে? কোনো একজন, আমরা আমরা প্রশাসনিক প্রধানকে কিভাবে দেখতে চাই? আমরা দেখতে চাই তার প্রত্যেকটা কথার মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, যুব সমাজকে একটা পথ দেখাতে পারবেন, প্রত্যেকটা কথার মধ্যে একটা ওয়েটেজ থাকবে। আমি গেলাম আর কোথাও একটা মঙ্গলা কথা বলে দিলাম, এটা কোনো এই পশ্চিমবঙ্গ দেখতে চাই না আমরা। এটা দরকার নেই। প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট পথ থাকবে, একটা ওয়ে থাকবে, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে। সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কোথায়? আমি আজকাল বলে দিলাম মুখটাকে দিয়ে দাও ভাতা, 1,000 টাকা করে ভাতা দিয়ে দাও, তাকে বললাম যে 500 টাকা করে ভাতা দিয়ে দাও, তাকে বললাম ওষুধটা দিয়ে দাও। এটা কনফারেন্সের জায়গা নাকি? আমি ভাতায় বিশ্বাসী নই। আমি বিশ্বাসী প্রত্যেকটা মানুষকে তার মনুষ্যত্বের জায়গায় দোরগোড়ায় দাঁড় করে। আপনি বলছেন যে উপঢৌকন দেখবার প্রয়াস করা হচ্ছে, যে বিভিন্ন ক্ষেত্রে যে উপঢৌকন দেওয়া হচ্ছে সেটা মানুষের আত্মসম্মানে হানিকর। এবং এইভাবে একদম দেখবেন কেন একটা রাজনৈতিক নেতার এত বড় স্পর্ধা হয় কি করে জনগণকে এই জায়গায় নিয়ে যাওয়ার? এটাই হচ্ছে বড় কথা। আমরা জনগণ সেটা বুঝি না। এটা খুব দুঃখ লাগে যে আমরা কাকে, ঠিক আছে তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিলাম, তোমাকে আমি 1,000 টাকা করে দিয়ে দিলাম। হোয়াট ইজ দিস? কেন এটা হবে? কেন আমরা সেই জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে একদম নাগরিক তার প্রাপ্য বলে পাবে না কেন? নাগরিক তার সম্মান বা তার যেটা প্রাপ্য সেটা নাগরিক হিসেবেই তো পেতে পারে। আমার মনে হয় শিক্ষক হিসাবে যে একটা সরকারের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস আছে সেগুলোকে চালিয়ে দিতে হয়, সেগুলোকে নদীর মতো, জলের মতো প্রতিবাহিত করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, ঠিক সময়ে সময়ে বেকার ছেলেরা পরীক্ষায় বসবে, তার চাকরি পাবে, ঠিক সময়ে সময়ে কাজের লোকটা ঠিক কাজ পাবে। এই আলোচনাটা অনেক বড় প্রেক্ষিতে করতে হবে। আমরা নিশ্চয়ই সেই বিষয়টা আর একটা বড় প্রেক্ষিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
এই ধরনের মাস্টার স্ট্রোক দিয়ে কিছু হবে না। একদম। আর যদি আমি হয়, আবারও অধ্যাপক চক্রবর্তীর কাছে আসবো। অধ্যাপক চক্রবর্তী, বারবার করে যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘোষণা করছেন যে নিজে দাঁড়াবেন বা একটা সিদ্ধান্তের কথা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ঠিক সেই সময় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যেটা শুভেন্দু অধিকারী তুলছেন। আজকেও একটা টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে 1.5 জন ব্যক্তির একটা দল, 1.5 জন ব্যক্তির দল। কোথাও কি মনে হয় না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ঘোষণা করলেন তাতে শুভেন্দু অধিকারীর এই অভিযোগটাই স্বীকৃতি পেল? কারণ মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজের ঘোষণা করে দিচ্ছেন আমি ওখানে প্রার্থী হব, একে ধাপে ধাপে বলে দিচ্ছেন। ফলে এটা তো সামনে চলে এলো যে তৃণমূল কংগ্রেসে একজনই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, মঞ্চে দাঁড়িয়ে এভাবে ঘোষণা করা যায়? এটা তো এখন আমরা সবাই জানি যে একটা পরিবারবাদী দল পশ্চিমবঙ্গে রয়েছে, এবং আমরা পশ্চিমবঙ্গে আমাদের বাঙালির বিনয় আমরা চিরকাল দেখে এসেছি। জ্যোতিবাবু দীর্ঘদিন পশ্চিমবঙ্গে, আমি জানার কথা, আমি বলছি যে কৌশলগত দিক থেকে যদি কৌশলের কথা আমি বলি তাহলে কোথাও কি এটা দুর্বল কৌশল হলো না? নিঃসন্দেহে আমি সেটা সেই জায়গায় আসার চেষ্টা করছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে উনি কেন ঘোষণা করলেন। উনি দেখাতে চাইছেন পার্টির মধ্যে যারা বিদ্রোহ করছে বা বেরিয়ে যাচ্ছে যে তিনি সব, এটা সবাই জানে, আবার নতুন করে বলার চেষ্টা যে আমি সব, আমি 294, সেটা 2016 বলেছিলেন। 2016 তেমন কোনো অপোজিশন ছিল না, বেরিয়ে গেছেন, বৈতরণী পার হয়ে গেছেন। কিন্তু 2016 সঙ্গে 2021 একটা বিরাট পার্থক্য আছে, সেটা উনি বুঝে উঠতে পারছেন না। সরকারে আছেন, প্রচুর গাড়ি ভাড়া করে নানান জায়গা থেকে লোক নিয়ে আসা যায়, লোক দেখেই তো রাজনৈতিক নেতারা পাগল হয়ে যান, এত লোক আমার সাথে আছে। কটা লোক ভাড়া করা, কত লোক স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, তারা বুঝে উঠেন না। তার ফলে এদের পা সবসময় মাটিতে থাকে না। এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় বিপর্যয়। বোঝা উচিত যে দুটো টার্ম উনি করেছেন, বামপন্থ ছিল, তাদের অর্গানাইজেশনাল দক্ষতার ভিত্তি করে বহুদিন ছিল। এই দলটি সে ধরনের অর্গানাইজেশনাল দক্ষতা সেভাবে নেই। এরা এই দলে যারা রয়েছেন নেতা কর্মী, সকলেই কি করে নিজের সেবা করতে যান এবং ভয় দেখিয়ে। কোনোদিন আমরা দেখিনি মিছিল যাচ্ছে, মিছিলের উপর আক্রমণ। জেপি নাড্ডা, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ এ পার্টি, তার ওখানে আক্রমণ। কালকের আমরা দেখলাম কলকাতায় নানান জায়গায় আক্রমণ। বামেরা কোনোদিন দেখবেন, কোনোদিন এই ধরনের নোংরামি, অসভ্যতামি কোনোদিন করেনি। আজকেও খবর পাওয়া যাচ্ছে, আমরা জানি আজকেও খেজুরিতে অভিযোগ হচ্ছে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অতীতে দেখিনি। একটা রাজনৈতিক সম্ভ্রম, যেটাকে আমরা বলি পলিটিক্যাল ডিসেন্সি গেস্টার, এটা সবাই বজায় রেখেছিল। এই পলিটিক্যাল গেস্টারটাকেও তুলে দেওয়া হয়েছে, আমার কর্তৃত্ব মানতে হবে। এই যে অসম্ভবতামি পশ্চিমবঙ্গে আমরা কোনোদিন দেখিনি। পশ্চিমবঙ্গে কোনোদিন, জ্যোতিবাবু অতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, কোনোদিন নিজের মুখ ছাপিয়ে তারা কাগজে বিজ্ঞাপন দিতেন না। আমাদের যে অবস্থা, দক্ষিণেও নতুন অবস্থা। দক্ষিণে দেখতাম, আমি যখন সাউথে থাকতাম, দেখতাম সেখানকার মুখ্যমন্ত্রীরা বিরাট বিরাট ছবি করে ছাপিয়ে বেড়াতো। এখানেও সেরকম একটা অবস্থা খুবই দৃষ্টিকটু লাগে। কাগজ খুললেই ছবি, নানান জায়গায় ছবি। এটা আমি জানি এই ধরনের কালচার কেন নিয়ে আসা হলো। এটা কিন্তু বাঙালির যে ধরনের যে ভাবনা চিন্তা, নিজেকে গুটিয়ে রাখার যে পাবলিসিটি কনসাস বাঙালি কোনোদিনই ছিল না, কোনোদিনই কিভাবে ছিল না, নিজেকে গুটিয়ে রেখে সেবার মধ্যে থাকা, সেটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এটা মনে হচ্ছে যা কাজ করব তার থেকে বেশি প্রচার করব, সেই জিনিসটার দিকে এমন ভাবে চলে গেছে। এবং মিথ্যা, আজকে বোধহয় শুভেন্দু অধিকারী কোথাও একটা বলেছেন যে মিথ্যার, উনি এত বেশি মিথ্যার কথা বলেন, কটাক্ষ করে বলেছেন যে আগামী কয়েক মাসের মধ্যে উনি ক্ষমতা থেকে চলে যাবেন, তারপরে ওনাকে আমরা একটা পুরস্কার দেব, সেটা মিথ্যাশ্রী পুরস্কার। বলছি ব্যাপারটা কিন্তু যারা ফলো করেন তারা পরিষ্কার বুঝতে পারেন কথার মধ্যে মিথ্যা। শোভন চট্টোপাধ্যায় বললেন, পিছন থেকে আপনাকে অ্যাসেম্বলির ভেতরে বলা হয়েছে বাড়িয়ে বল, এই যা খুশি বলে দাও। তথ্যটাকে আমরা দেখতাম সোভিয়েত ইউনিয়নে একটা সময় তথ্য এভাবে গোপন করা হতো, তথ্য চুরি করা হতো। আমরা দেখছি পশ্চিমবঙ্গে, আমি যে কোনো জায়গায় যে কোনো জিনিসে একটা সময় ইকোনমিক রিভিউ বের হতো। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্টের সময় আমরা দীর্ঘদিন দেখে এসেছি। আমরা যারা গবেষণা করি, চিন্তা ভাবনা করি, আমাদের সেসব তুলে দেওয়া হয়, সেগুলো এখন কোনোটাই বেরোয় না। এখন খালি সরকারের একটা প্রচার। যেভাবে সরকারটি চলছে, আমি এইটুকুনি খালি বলতে চাই যে যেভাবে সরকার চলছে, আপনি যেটা বললেন 1.5 জনের সিদ্ধান্ত, আমি এই শব্দটা আমি ঠিক অতটা ওইভাবে না বুঝলেও যেটা বুঝি, একটা পরিবার পশ্চিমবঙ্গকে
চালনা করতে চাইছে যে পরিবারের সে ধরনের আমাদের এদের রাজনৈতিক সম্ভ্রম কেন, শিক্ষার যোগ্যতা কোনোটাই নেই এদের দুজনেরই। এদের দুজনের কথা বলতে, এদের দুজনেরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানান প্রশ্ন আমরা দেখেছি, নানান প্রশ্ন উঠেছে, নানান প্রশ্ন তাদের যে ইনস্টিটিউশনের থেকে ডিগ্রি পাওয়ার কথা বলা হয়েছে, দুজনেরই ক্ষেত্রে দেখা গেছে সেই ইনস্টিটিউশন গুলো এক্সিস্টিং করে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এদের পশ্চিমবঙ্গ চলবে এই 1.5 জনের উপরে, এটা আমার কিন্তু ভাবতেও অবাক লাগছে। এবং এই 1.5 জনের উপরে ভিত্তি করে যদি পশ্চিমবঙ্গের 10 বছর চলেছে ঠিক আছে, আরো যদি চলতে চায় পশ্চিমবঙ্গের বিপদ রয়েছে বলে আমার ধারণা। হ্যাঁ, একদমই সেই বিপদ সাধারণ মানুষ মানছেন কিনা সেটা সাধারণ মানুষ জবাব দেবে। আমি রূপম বাবুর কাছে আবারও আসবো, যেটা প্রসঙ্গটা আমি আনতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৌশল নির্ধারণে কোথাও ভুল করে ফেললেন, মানে যেভাবে তার কৌশলটা, যেটা রাজাগোপাল বাবু বলছেন যে আসলে দুর্বলতার লক্ষণ। আমি বারবার করে বলছি 1.5 জনের পার্টি বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে এই ঘোষণাটা করেন, আসলে তো স্বীকৃতি দেওয়া হলো, মেনে নেওয়া হলো শুভেন্দু অধিকারীর যে অভিযোগ সেটাকে। রূপম বাবু। হ্যাঁ, আমি একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে আলোচনাটা হচ্ছে বা তার দল সম্পর্কে, এই আলোচনাটা সবাই প্রায় আমার এখানে একমত, কারণ তার এই ক্রিয়াকলাপ কার্যকলাপ আমরা দীর্ঘদিন থেকে দেখছি। সমস্যাটা হচ্ছে যে সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছেন, সেই সংস্কৃতি কিন্তু অন্যরাও সমানভাবে যখন তার দলে থাকেন তারা কিন্তু সমানভাবে সেটাকে উপভোগ করেন, অংশীদারিত্ব ভোগ করেন। আজকে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠছে, শিশির অধিকারী এবং তার 3 পুত্র গোটা মিদনাপুর এবং অন্য একগুচ্ছ পদে নিয়ে বসেছিল, সে হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বলুন, এইচআরবিসি বলুন, হ্যাঁ, কাঁথি কোঅপারেটিভ ব্যাংক বলুন, মানে যতগুলো পদ সবটাই কিন্তু অধিকারী পরিবার ভোগ করছে। আমি একটু তখন তিনি, তার মানে আপনি বলতে চাইছেন যে ভবানীপুরে যদি পরিবারতন্ত্র খারাপ হয় তাহলে কাঁথিতে বা মেদিনীপুরে খারাপ নয় কেন? আপনি সেই প্রসঙ্গটা তুলতে চাইছেন? একদম একেবারে না। এবং সেই প্রসঙ্গ বলি, কোনোদিন কি শুভেন্দু অধিকারী বলেছে যে ওই অনুব্রত মন্ডল একা কেন বীরভূম শাসন করবেন, বা এরকম 1-8 জন যাদের উপর দাঁড়িয়ে এক একটা করে জেলা ছেড়ে দেওয়া হয়েছে তারাই সব, বাকিরা সব কিছু নয়, এই যে সংস্কৃতিটা জন্ম নিয়েছিল, এটা কি মুকুল রায় কোনো বিরোধিতা করেছে? আপনি ধরুন মুকুল রায় যে যখন দল ছাড়লেন কিসের ভিত্তিতে ছেড়েছেন? পরিষ্কার হচ্ছে যখন তিনি ফেসে গেলেন, তাকে ইডি ডেকে পাঠালো, সিবিআই তার পেছনে পড়ে গেল, তিনি দেখলেন না পালিয়ে উপায় নেই, চলে গেলেন সেফ জায়গাতে। তার আগে তো বিজেপি পরিষ্কার বলতো মদন ভাগ, মুকুল ভাগ, উমুক ভাগ। তারপরে যখন তারা ভাগ পেয়ে গেলেন তারা তাদেরকে দলে নিয়ে নিলেন। ফলে এইটা কিন্তু এমন নয় যে তৃণমূলে যে নেতারা আজকে তৃণমূলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে, তারা তো কেউ স্বচ্ছ লোকজন নন। তারা যতদিন তৃণমূল করছেন ভালো খারাপ, আর বিজেপি করলেই ভালো, অর্থাৎ তারা তো এটা মেনে নিয়েছেন। এবং তারা যখন দল করেছেন, তো দলে কোনো মতাদর্শগত সংঘাত কিন্তু তাদের সঙ্গে হয়নি। এখনো কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলোকে দেখবেন, তিনি কোথাও মতাদর্শের কথা বলছেন না। তিনি যখন মিনিস্টার ছিলেন কদিন আগে, আপনি তো দেখেছেন যে এই মিনিস্টার হিসেবে আমি সাংবাদিক হিসেবে গুচ্ছ গুচ্ছ লেখা তৈরি করে দিয়েছি যে বিভিন্ন জায়গায় পরিবহনে কি ডামাডোল চলছে। একটাতে শুভেন্দু অধিকারী হস্তক্ষেপ করেননি, কোনোটা সুধার ব্যাপারে ভাবেননি। কেন? আমি একটা উদাহরণ দিই, একটা হাসপাতাল আছে, তার নাম চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। হাওড়া থেকে প্রচুর লোক ওই চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের জন্য বাস ধরে, কন্ডাক্টর ড্রাইভারকে বলে চিত্তরঞ্জন যাব, তাদেরকে ওই 12C/A বা ওই রুটের বাসগুলোকে তুলে দেওয়া হয়, কন্ডাক্টর উঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ তারা গিয়ে ওই পার্ক সার্কাসে যে ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা আগে চিত্তরঞ্জন হাসপাতাল বলে পরিচিত ছিল, সেখানে নেমে জানতে এই হাসপাতালটা ক্যান্সারের না, এটা চিত্তরঞ্জন হাসপাতাল। বহুবার শুভেন্দু অধিকারীকে বলা হয়েছে, তখন নারায়ণ স্বরূপ নিগম সেক্রেটারি ছিলেন, তাকে বলা হয়েছে যে আপনারা একটা বোর্ডটা নিয়ে লোকে এইভাবে বিভ্রান্ত হচ্ছে, কষ্টকর একটা ক্যান্সার রোগী, কারণ আমরা তো গ্রাসরুটে সমস্যাগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করি, অ্যাড্রেস করার চেষ্টা করি, সাংবাদিকদের কাজই এটা। আপনি কোনোদিন এটা নিয়ে বহুবার বলেছি যে পার্ক স্ট্রিটের মোড়ে 8টা বাজলে কোনো সরকারি বাস দাঁড়ায় না, হ্যাঁ, তাতে তার উত্তর হচ্ছে আপনি তো সরকারি বাসে চড়েন না, আপনি জানবেন কোত্থেকে? অর্থাৎ কোনোদিন মানুষের সমস্যা, কোনোদিন মানুষের সামগ্রিক, এটা তারা জানেন যে মিদনাপুরটা তাদের দখলে আছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে। কিন্তু যখন দেখলেন আশীর্বাদের পুরো ক্ষীরটাই ভাইপো খেয়ে নিচ্ছে, তখন উনি বিদ্রোহ করলেন। উনি কিন্তু এই যে সামগ্রিক রাজনৈতিক বক্তব্য আপনি খতিয়ে দেখবেন, রাগটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, কৃষির উপরে, উপরে যতটা, পলিসিগতভাবে তৃণমূলের জায়গা থেকে কিন্তু সমালোচনা তিনি তেমন করেন না। এবং আজকে যখন পরিবহনের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, আপনারা জানেন যে ডিজেল কিনতে গিয়ে রাজ্য সরকারের
হাতে টাকা থাকছে না, কর্মচারীরা মাইনে পাচ্ছে না, এবং সরকারি বাস অর্ধেক করে দেওয়া হয়েছে কলকাতা শহরে। এর কোনো দায়ভার কি ওনার নেই? উনি তো কদিন আগে ছিলেন। যদি বলেন কাজ করতে দিত না, সেটা তো কোনোদিন সংবাদ মাধ্যম, আমি নিজে বিভিন্ন সময়কে ফোন করে দেখেছি, বিভিন্ন সমস্যার সঙ্গে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না ওনার কাছ থেকে। কারণ উনি তখন ছিলেন কি করে দল ভাঙাবেন, কি করে মুর্শিদাবাদ দখল করবেন, কি করে বীরভূম ভাঙবেন, কি করে একদম। কংগ্রেসের এই প্রসঙ্গ নিয়ে ঘর ভাঙা করবে তার জন্য। রাজলক্ষ্মীর কাছে আসি। ফলে কোনো আদর্শগত ফারাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমি বুঝতে পেরেছি। রাজলক্ষ্মী, যেটা বলা হচ্ছে, যেটা উঠে এলো, যে আদর্শগত জায়গা থেকে নয়, শুভেন্দু অধিকারী পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলছেন, তিনি নিজে তার জায়গায় পরিবারতন্ত্রের জায়গাতে রয়েছেন, এখনো পর্যন্ত দল ত্যাগের আদর্শগত কোনো ভিত্তিকে তিনি সামনে আনতে পারেননি। কোথাও কি মনে হচ্ছে দল ত্যাগটা আসলে ব্যক্তিগত হিসেব নিকেশ, লাভ লোকসানের যে হিসেব নিকেশ, সেটার দ্বারা যদি নির্ধারিত হয়, তাহলে রাজনৈতিক মতাদর্শটার জায়গাটা কোথায়? না, প্রথমেই বুঝতে হবে শুভেন্দু অধিকারী উনি যখন দলত্যাগ করছিলেন, সে সময় তো উনি অনেকগুলি মন্তব্য করেন এবং দলত্যাগের পরে উনি পরিষ্কার করে বলে দেন দলত্যাগের কারণটা। সেই কারণটাই আমরা আবার খুঁজে পেলাম, যে কারণটা একটা সময়তে কামরাজ বলেছিলেন, কামরাজ বলে তিনি যখন ওল্ড কংগ্রেস ত্যাগ করেন। অর্থাৎ দলের মধ্যে আমি এতদিন গণতন্ত্র খুঁজে পাইনি, এই একটা কারণ। আরেকটা যিনি কারণ এখানে বারবার করে স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে বারে বারেই দেখা যাচ্ছে যে যেগুলি হেভি ওয়েট মানে মন্ত্রিত্ব, সেগুলো সবই কিন্তু দক্ষিণ কলকাতাকে বারে বারে প্যাম্পার্ড করা হচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এমনকি 2005-এর যখন আমাদের এখানে কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তো তখনও দেখা গেছিল সমস্ত ডেভেলপমেন্টাল কাজগুলো দক্ষিণ কলকাতামুখী হয়েছিল, এরকম একটা অভিযোগ উঠেছিল, কিন্তু উত্তর কলকাতায় কিছুই হয়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতাকে যখন কেন্দ্র করে সমস্ত রকম ডেভেলপমেন্টাল ওয়ার্ক গুলো হয়, ঠিক এই একই রকমের অভিযোগ কিন্তু আমরা বহুকাল আগে দেখতে পেয়েছিলাম যখন চন্দ্রশেখরও তুলেছিলেন প্রজা সোশ্যালিস্ট পার্টি থেকে, এবং সেখান থেকে তিনি আসলেন কংগ্রেসে, সেখানেও তিনি একই অভিযোগ তোলেন। কি একটাই অভিযোগ, যে ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, নেতৃত্বকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, গ্রাম থেকে গঞ্জ থেকে নেতৃত্ব উঠে আসুক। আমরা দেখতে পেয়েছিলাম দেবীলাল সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রিত্ব পর্যন্ত উনি গ্রহণ করেননি, উনি বলেছেন আমি গ্রামে গিয়ে গ্রামে তাও হয়ে কাজ করব। তো এই যে নোশনটা, এই নোশনটার ভিত্তিতেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী কথা বলছেন। রাজলক্ষ্মী, একটা বিষয় আপনি বলুন, যে যেটা উঠলো, যে পরিবহন মন্ত্রী হিসেবে তার দায়িত্ব, মানে এগুলো থাকলেও পরিবহন মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনে তো অসুবিধা ছিল না, তিনি তো পারতেন পরিবহন বিভাগটাকে আরো ভালো করে গুছিয়ে তুলতে, যেটা গুচ্ছের অভিযোগ আছে যে তিনি সেভাবে কাজটা দেখেননি, সেই কাজটা তো করতে পারেন। অভিযোগ ডেফিনেট অভিযোগ তো আছেই তো, এবং উনি যখন নিজে ছিলেন তৃণমূলেতে, আমরা নিজেরাই করোনা পরিস্থিতিতে দেখতে পেয়েছিলাম, একটা বারের জন্য কোনো ক্যাবিনেট বৈঠকে উনাকে কিন্তু উপস্থিত থাকতে দেখা হয়নি, এবং এখান থেকেই বুঝতে পারা গেছিল যে দলের সাথে মতাদর্শগতভাবে এবং কাজ করার গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও একটা ব্যাঘাত ঘটছে। এবং আমরা আরেকটা খবরও কিন্তু পেয়েছিলাম, যিনি মানে দিব্যেন্দু অধিকারী, দেখা গেছে তার এমপি ল্যাডের 25 থেকে 30% মতন টাকা মানে ব্যয় করতেই দিচ্ছে না তৃণমূল। তো এইখানে বারে বারে যদি কাজের ক্ষেত্রে অবস্ট্রাকশন চলে আসে, একটা সময় পর কিন্তু সেই চৌকাটটা পার করতে হয়। আমাদের দেখতে পেয়েছিলাম নন্দকুমারের যিনি তৃণমূলের বিধায়ক, তিনি স্বয়ং একজন মানে বিধায়ক, তিনি ক্যামেরার সামনে কান্নাকাটি করছেন এবং তিনি বলছেন দলের মধ্যে গণতন্ত্র নেই, মমতা ব্যানার্জির সাথে কাজ করতে পারছি না, দলের পরিকাঠামো বদলে গিয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই পিকে, এই দুটির মানে আগমনের জন্য দলের যে আমরা যে দল করতে অভ্যস্ত ছিলাম, দলের যে মানে যে স্টাইলটা ছিল, সেই রাজনীতির স্টাইলটা দলের মধ্যে বদলে গিয়েছে। তো এখন প্রত্যেকটা মানুষের দিক থেকে যদি একই রকমের অভিযোগ আসে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর একটা বড় জনভিত্তি আছে বলেই দীর্ঘ 2 মাস ধরে আমরা শুভেন্দু অধিকারী আছেন কি নেই, বা এখন উনি কি রকম অবস্থানে আছেন, আজকে আবার নন্দীগ্রাম, প্রত্যেকটা বিষয়কে দেখুন এই কেন্দ্র করেই কিন্তু আমাদের আলোচনাগুলো আবর্তিত হচ্ছে। অর্থাৎ তার জনভিত্তিটা এতটাই ব্যাপক। শুধু একটা কথা খালি মনে করে, 2014-তে যখন 2.5 লক্ষ ভোটের ব্যবধানে উনি যখন সিপিআইএম এর ইব্রাহিম আলী, সম্ভবত ইব্রাহিম আলীকে যখন উনি পরাজিত করেছিলেন, আমি মনে করতে পারছি না সেদিনকে একটা বারের জন্য তার কোন রকম প্রচারে বা কোনো কর্মসূচিতে ইব্রাহিম আলী, তো তখন কি একটা বারের জন্য মমতা ব্যানার্জি গিয়েছিলেন? গত 5 বছরের মধ্যে একটা বারের জন্য কি দেখতে পাওয়া গেছিল মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়েছিলেন? এগুলো কিন্তু মানুষ বুঝতে পারেন। আজকে যদি আপনি একটা রুম নিয়ে যান, ওখানে গিয়ে যদি আপনি একটা ওখানে ওপিনিয়ন পোল করেন, কাকে ভোট দেবেন, অনেক মানুষ হয়তো ভয়ে বলে দেবে হ্যাঁ দিদিকে দেবো, বলছে না, বিভিন্ন টিভির পর্দা দেওয়া বলছে না। তার একটাই কারণ, আমরা গত 10 তারিখেও দেখতে পেলাম, যেখানে শেখ সুফিয়ানদের ওই পদযাত্রাটা কি যেন একটা ছিল, তো তারপরে দেখা গেল শুভেন্দু অধিকারীর ওখানে অফিসটা ভাঙা রয়েছে, ওটা তো ভূতে ভেঙে দিয়ে যায়নি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন? রাজনীতির মধ্যে এই যে সন্ত্রাসকে ঢুকিয়ে দেওয়া, এই জিনিসটা আসছে কেন বারে বারে? রাজনীতিটা হচ্ছে কোথাও গিয়ে আমার কৌশলের খেলা, তার সাথে হচ্ছে গিয়ে আমার গুড গভর্নেন্স। যখন আমি আসতে পারবো ক্ষমতাতে, সেখানে গুড গভর্নেন্স থাকবে। হ্যাঁ, এখানে অনেক খানিকক্ষণ আগে ত্রিপুরা ভোটের কথা উঠলো, ত্রিপুরা ভোটের ক্ষেত্রে আপনি দেখান তো, অবশ্যই ওখানে কংগ্রেস থেকে লোকে তৃণমূল এসেছিলেন, এবং আমি একটা তারিখ মেনশন করতে পারি, সেটা ছিল সম্ভবত 7ই আগস্ট 2017।
দেখা গেছিল সেখানে মানে যারা কংগ্রেস থেকে তৃণমূলে আসলেন তারা আবার চলে আসলেন বিজেপিতে। তাহলে এই বিজেপির প্রতি যে মানুষের একটা মানে টার্গেট, তারা কোথাও গিয়ে মনে করছে যে এটা একটা মানে বটবৃক্ষের মতন, এখানে কোনো অলিগার্চিয়াল মডেল নেই, অর্থাৎ কোনো ব্যক্তি পুজো এখানে হচ্ছে না। ওই একজন ব্যক্তির কথাতে দলটা উঠবে বসবে, সবকিছু একটা ব্যক্তির কথাতে বা দুটো ব্যক্তির কথাতে তা নয়। আজকে নরেন্দ্র মোদীকেই বলি বা আজকে আমাদের দিলীপ বাবুকেই বলি, প্রত্যেকে কিন্তু দলের নিচে আছেন, তারা দল গঠন করেননি, দল তাদেরকে গঠন করেছেন। এইখানেই তফাৎরা। আর মমতা ব্যানার্জির ক্ষেত্রে কি হচ্ছে, দলটাকে তিনি গঠন করেছেন, দলটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আজকে সুব্রত বক্সী বলি, সুব্রত মুখার্জি, তিনি একটা সময়তে তিনি বিধানসভাতে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন এবং অত্যন্ত গুড ডিবেটার ছিলেন। তো সত্যি কথা, আজকে আমাদের এই শব্দবন্ধ উচ্চারণ করতে হচ্ছে মঞ্চে। আজকে উনি পিছনে, উনি ল্যাম্প পোস্ট, মমতা ব্যানার্জি পোস্ট, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার আগে। এই স্ট্রাকচারটা কিন্তু আমার মনে হয় কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়, অন্তত দলের মধ্যেও নয়। মানে যারা দলের মধ্যে মানে গণতন্ত্র দিতে পারছে না, তারা রাজ্যকে কি গণতন্ত্র দেবে, তারা সমাজকে কি গণতন্ত্র দেবে? রাজলক্ষ্মী যেভাবে বলছেন তাতে নিশ্চয়ই এটা প্রমাণ হচ্ছে যে তিনি বিজেপিতে থাকলেও তিনি তৃণমূলের নেতারা যদি যোগ্য নেতারা যোগ্য সম্মান পাবেন না কেন, সেই বিষয়টা নিয়ে উনি যথেষ্ট ভাবিত। উনি যে কোনো দলে, শুধু তৃণমূলে বলে না, যে কোনো দলে, যে কোনো দলে। আমি ঠিক এই প্রসঙ্গ নিয়ে আসবো চন্দন বাবুর কাছে। চন্দন বাবু, যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে যে নীতিগত, আমরা যে মাস্টার স্ট্রোক বা কৌশলের দুর্বলতা এটা নিয়ে আলোচনা করছি, কোথাও কি মনে হচ্ছে রাজনৈতিক মতাদর্শ পিছনে পড়ে যাচ্ছে, তাকে উপেক্ষা করা হচ্ছে? অনুপম, এটা একটা সঠিক কনটেক্সট, স্পেশালি যখন রাজলক্ষ্মী বক্তব্য রাখছে তার ঠিক পরপর সময়। তার কারণ যে রাজলক্ষ্মীদের আগে আমি বলছিলাম সেটা আসাম ত্রিপুরা, ওর উত্তর দিতে এটাও একটা কম্পালশন, ওকে উত্তরটা দিতে হলো। তুমি একটু ধৈর্য ধরে শুনবে, এখানে রাজারা আছেন। আমরা বিশেষভাবে যদি রাজনৈতিক মতাদর্শ, একটা রাজনৈতিক দল তার আদর্শগত বিচ্যুতি হলে তার অবস্থা কি হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান তৃণমূলের শাসন পশ্চিমবাংলা। অর্থাৎ মানুষ, সাধারণ মানুষের যখন ভোটাধিকার থাকে বা ভোটটা দিতে যান, তখন তারা এটা মাথায় রেখে যান যে কোন দলটি তার নিজস্ব চিন্তা ভাবনায় বা আদর্শগত দিক থেকে জনগণের বা জনকল্যাণের সহায়তা করতে পারবে, এবং শুধু তাই না, আগামী দিনে আগামী প্রজন্মের ভাবনা ভাববে। যদি সেখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারি, খুব অল্প দিনের মধ্যে ক্ষমতাকে কুক্ষিগত, দুর্বৃত্তায়ন, হিংসাত্মক, সন্ত্রাসমূলক কাজকর্মের মধ্যে নির্বাচনকে সম্পূর্ণ রকম দখলে রাখা, যেটা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি 100 জনের ওপরের মানুষের মৃত্যু, এটা অকাঙ্ক্ষিত দিক রাজনৈতিক মতাদর্শের মধ্যে যদি কেউ সামনে রাখে। রাজনৈতিক মতাদর্শে তো আমরা দেখেছি বহু দেশে রাজনৈতিক মতাদর্শ দেখেছি, শুধু রাজনৈতিক পশ্চিম বাংলায় বা ভারতবর্ষের এই মুহূর্তে শুধু ক্ষমতা দখলকে উদ্দেশ্য করে রাজনৈতিক ভাবে দেউলিয়াপনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যার উদাহরণ শুধু এখানে আনবো। দেখো, মতাদর্শের প্রশ্নে কামরাজের সাথে ইন্দিরা গান্ধীর একটা কনফ্লিক্ট হয় এবং 68 নাগাদ দলটির একটা প্রথম বিচ্যুতি ঘটে, দলটি ভাগ হয়। পরবর্তী সময় ইন্দিরা গান্ধী কিন্তু ক্ষমতায় এসেছিলেন এবং আমরা ভালো করে জানি কংগ্রেস সেটা যখন জরুরি অবস্থার পর, অর্থাৎ 77-এর পরে, যখন কংগ্রেস থেকে দেবরাজ আর্টস কংগ্রেস, কিষাণ কংগ্রেস, বিভিন্ন কংগ্রেসে পর্যবেসিত হয়েছিল, ইন্দিরা কংগ্রেস আবার ক্ষমতায় এসে জাতীয় কংগ্রেসের মর্যাদা পায় 83 সালে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মূলত মূল দিক থেকে কোথায় দলের অবস্থান, এটা কিন্তু নির্ধারণ করে মানুষের অ্যাকসেপ্টেন্স। কিন্তু সাময়িকভাবে কোথাও কোথাও হয়তো মাইলেজ পাওয়া যায় দল ভাঙিয়ে এনে। ত্রিপুরার ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে মাইনরিটি, যেখানে তারাও কিন্তু বিভিন্ন ভাবে গভর্নরকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর এই অধিকারীর মানসিক ডিফারেন্স তো কিছু নেই, আদর্শগত ডিফারেন্স তো কিছু নেই। আসলে একটা ঘরানা থেকে আর একটা ঘরানায় শুধু ক্ষমতা দখল উদ্দেশ্য করে, এবং যারা এটাকে অ্যাকসেপ্ট করে তাদের ব্যাংকরাপ্সিতেও এটা প্রমাণিত হয়ে। এখানে যদি তুমি বাস্তবিক ক্ষেত্রে দেখো, তুমি শুভেন্দুকে গার্ড করবার কোনো জায়গা নেই। রূপকদা যে কথাটা বললেন, বাস্তব ক্ষেত্রে পরিবহন মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ। আমি শুধু ব্যর্থতা পরিবহন মন্ত্রী হিসেবে নয়, একটি মানুষের 35টা বিভিন্ন পদে থাকার অধিকার আছে কিনা, এটা তো সামগ্রিক কোয়েশ্চেন। গণতান্ত্রিক ব্যবস্থাতে সে সময়টা কোথা থেকে দেবে, এটা হচ্ছে এক। আর পরিবারের ক্ষেত্রে শিশির বাবু থেকে তার ভাইরা সকলে মিলে, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ কালী পুরসভার পুরপ্রধান এবং কেউ রাজ্যের মন্ত্রী, এই যে ঘটনাটা, এটা যদি বিজেপি সমর্থন করে, সেই সমর্থনের মধ্যে থেকে বোঝা যায় যে বিজেপির প্রয়োজনটা খুব সামনের দিকে তাদের ক্ষমতা দখলের ক্ষেত্রে। এবং এই প্রয়োজন থেকে কিন্তু একটা জিনিস, আদর্শচ্যুতের একটা জিনিস কিন্তু
পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে। আজকে যদি সাধারণ মানুষের কাছে একটু রাখা যায়, দলবদলের খেলায় যেখানে একদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, ওই 98 সালের পরে আমরা ধাক্কা দিয়েছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার জন্য না। আমরা জানি ওটা একটা লেগাসি ছিল, কংগ্রেস শব্দটার বাদে অন্য কোনো শব্দ তারা ইউজ করতে পারেনি, সুতরাং কংগ্রেস লেগাসি নিয়ে কিন্তু আমরা ধাক্কা দিয়েছিলাম। যখন আদর্শগত ভাবে শতাধিক বছরের পুরনো যে রাজনৈতিক আদর্শগত কনফ্লিক্ট, সেই হিন্দু মহাসভা থেকে জনসন হয়ে বিজেপি, তার হাত ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আঘাত পেয়েছিলাম, আমাদের ধারণা থেকে আদর্শ চিত্রটি এতটা দুর্বল জায়গায় পৌঁছে যাওয়া যায় কিনা। আজকে বিজেপির যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, আমি ঠিক ওই একই অভিযুক্ত করব, যে আদর্শ ক্যাডার ভিত্তিক, যে আদর্শ দীর্ঘকালীন বিজেপি থেকে উঠে আসা বা জনসংঘের কনসেপ্ট নিয়ে উঠে আসা, তাদের দখলদারি প্রায় শেষ। সেটা আমরা দেখতে দিচ্ছি। মূলত শুভেন্দু অধিকারী, অসংখ্য দিকে এই যারা দল বদল করে প্রধানমন্ত্রীকে অবাক হয়ে দেখতে পাই। প্রধানমন্ত্রী একটি যে আমার সাথে যোগাযোগ করছে 100-র বেশি বিধায়ক। কিন্তু মিস্টার ত্রিপাঠীর কাছে আসতে হবে। মিস্টার ত্রিপাঠী, একজন প্রধানমন্ত্রী তার পদকে ব্যবহার করছে এইরকম একটি জনসভাতে, এটা ব্যাংক্রাপসির প্রধানত উপাদান এবং কারণ। একদম। আমি আসবো, আমি একটু মিস্টার ত্রিপাঠীর কাছে আসবো। মিস্টার ত্রিপাঠী, আপনি এই যে দল বদলের প্রক্রিয়াটা চলছে, এ দল থেকে ও দল, আপনি একজন শিক্ষক হিসেবে মনে হয় যে এটার মধ্যে কোনো নীতি নৈতিকতার ব্যাপার আছে, নাকি আপনাদের মনে হয় যে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের মনে হয় এর পিছনে রাজনৈতিক হিসেব নিকেশ আছে? শুনুন, দল বদল মানুষ করতেই পারে, এবং একটা ছোট কথা আমি যেটা মনে করি, যে আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যে জ্ঞানটা আমার ছিল না, বা যে মতাদর্শ বা যে আদর্শ আমি বিশ্বাস করতাম, পড়াশুনো করার পর আমার সেই মতাদর্শ কত চেঞ্জ হতে পারে। এমন যদি হতো তাহলে নেতাজিকে নতুন করে দল করতে হতো না। নেতাজি কি কম বুঝতেন নাকি? এটা কোনো কথা না। দল বদল হবে, কারণ ওই মানুষকে নিয়ে আবার আসবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কার ফরমেশন আছে, কার ফরমেশন নেই। এখানে একক ফরমেশন। আর আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন পরিবহন মন্ত্রী হিসেবে ব্যর্থ। পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী তার দপ্তরে সবচেয়ে সফল? আপনি একজনের নাম বলুন। একজনও নেই। আড়াল করার দায়িত্বই আমরা নিচ্ছি না, আমরা কারোর ব্যর্থতাকে আড়াল করার দায়িত্ব না। আশ্চর্যের ব্যাপার যে শুভেন্দু বাবু এতদিন মতো একটা মতাদর্শগত দলে ছিলেন, এখন একটা আদর্শগত দলে এলেন। এটাই পশ্চিমবঙ্গবাসীর লাভ হবে আমার যেটা মনে হয়। আর শুভেন্দু অধিকারীকে এইভাবে দেখে বিচার করে লাভ নেই। কারণ আমি বুঝি যে আমার বয়স যদি 60 হয়ে যায়, তাহলে আমাকে এবারে বসতে হবে, আমার পরবর্তী প্রজন্মকে তুলতে হবে। যেটা হয়নি সিপিএম এর ক্ষেত্রে, পরবর্তী প্রজন্ম উঠে জায়গা পায়নি। অর্থাৎ ভুল হোক ভালো সেটাই ঠিক। আর তারপরে আমি বলবো যে এই যে অপসংস্কৃতি, উপরকে না মানা, আমার উপরে যিনি আছেন তাকে না মানা, সেই সংস্কৃতিটা তো এই 10 বছর ধরে হয়েছে। আপনি কখনো দেখেছেন বুদ্ধবাবুকে প্রধানমন্ত্রীকে গালাগালি করতে? আদর্শগত ভাবে থাকবে। যদুবাবুকে দেখেছেন? দেখেননি। কিন্তু এইভাবে নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদী, তিনি যাই হন না কেন সারা ভারতবর্ষের ভোটে তো এসে জিতে বসেছেন প্রধানমন্ত্রীতে। আপনিও মুখ্যমন্ত্রী হিসাবে ভোটে জিতে বসেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তাহলে আপনি মুখ্যমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, আপনি কখনোই তাকে সম্মানবাচক শব্দ প্রয়োগ না করে একদম সৌজন্য বিনিময় করে গোটা বিষয়টা সৌজন্য এবং ভদ্রতা বোধ বজায় রাখাটাই শ্রেয়। একদমই। আমি আবারও আপনার কাছে আসবো, তবে আমি ক্রমশই আলোচনার একেবারে শেষ দিকে চলে আসছি। রাজাগোপাল বাবুর কাছে আসবো। মাস্টার স্ট্রোক, কৌশল, গোটা বিষয়টা নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে রয়েছে? কোথাও কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে খুব চাপে রয়েছেন বলেই এত চটজলদি যে কোনো সিদ্ধান্তের কথা তাকে জানাতে হচ্ছে? না দেখুন, মানে এটা তো পরিষ্কার যে প্রচন্ড চাপ। মানে যে অবস্থা 2011 তো মানে ওনার ছিল না, এবারে অনেক বেশি চাপে রেখেছিলেন সরকারকে। আর চাপে রেখেছিলেন, কিন্তু তখনও একটা সেখানে ছিল, এবং তাকে মানে হারানো সত্যি যাবে কিনা সে নিয়েও নানান প্রশ্ন ছিল। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এবারের চাপটা ওনার কাছে ভীষণ। কেন 2011 সালে ওনাকে নিয়ে মানুষের স্বপ্ন ছিল। উনি যে ধরনের কথা বলতেন, সাবলটান কথাবার্তা বলতেন, গরিবের কথাবার্তা বলতেন, মানে অনেক বামপন্থী নেতা ওনাকে বামপন্থী মনে করতেন। গীতা মুখোপাধ্যায় ওনাকে মনে করতেন খুবই বামপন্থী। যাই হোক,
সে প্রশ্নে আমি আসছি না, ওনাকে নিয়ে স্বপ্ন ছিল, কিন্তু মানে 2021 ওনাকে নিয়ে কোনো স্বপ্ন নেই, মানে মানুষ বুঝে গেছেন উনি কি করতে পারেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা সময় মানুষ তার পেছনে ছিল, এখন মানুষ তার কেউই তার পেছনে নেই, কেননা মানুষ বুঝতে পেরেছে যে ইনি কিছু দিতে পারবেন না। উনি সরকারের কিছু টাকা নানান শ্রী প্রকল্পে মানে করে জমিদারিত্ব দেখাতে চাইছে। এইটাতে যে আধুনিক কোনো অর্থনীতি এগোতে পারে না, এটা বোধহয় মানুষের বোঝার সময় এসেছে যে কেননা যদি আমাকে চাকরি দিতে হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই দিকে ওনার একেবারেই মন নেই। ওনার হচ্ছে আমি কি দিলাম, পশ্চিমবঙ্গের সরকার, আমি জাস্ট একটা বলি, 60-70 হাজার টাকা নিজে রোজগার, 60-70 হাজার টাকা কোটি, 60-70 হাজার কোটি কেন্দ্রের থেকে পায়, আর 60-70 হাজার কোটি তারা বাজার থেকে ধার করে। এই এমন একটা গভর্নমেন্ট যার নিজস্ব রোজগারের ডবল তার অন্যের উপর নির্ভরশীল, সে জমিদারিত্ব যদি দেখাতে চায়। আমরা দেখলাম এই যে করোনা ভ্যাকসিন কেন্দ্র থেকে আসছে, ফ্রন্টলাইন ওয়ার্ক উনি লিখে দিলেন আমি দিচ্ছি। এই যে ব্যাপারগুলো চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে উনি আজ দিশেহারা, উনি বুঝতে পারছেন না কোনটার ক্রেডিট নেবেন, সবকিছুতে ক্রেডিট নিতে যাচ্ছেন। আমি করেছি একজন অশোকনগরে যে তেলের ব্যাপারটা, তেলের সমস্যা চলছে, এটার সঙ্গে ওনার কোনো ভূমিকা নেই, উনি বলছে ওখানে ওখানে কর্মসংস্থান হবে। বোঝাই যাচ্ছে যে উনি সবকিছুতেই পশ্চিমবঙ্গে যাই ঘটবে পশ্চিমবঙ্গের জমিদার হিসেবে ওনার মনে হচ্ছে সবকিছুর ক্রেডিট ওনাকে নিতে হবে। এই করতে গিয়ে উনি আজ অত্যন্ত বিপদের মধ্যে আছে বলে আমার ধারণা। তাই যেখানে যাচ্ছেন এমন কিছু কথা বলছেন যেটা ওনার সাথে আর নেই। এই অবস্থায় উনি কখন কি ঘোষণা করে বসবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। ওনার আবেগ, যেটা রূপমদা বলছিলেন, আবেগ, আমি মনে করি হ্যাঁ আবেগ হয়তো আছে, কিন্তু ওনার আবেগের সঙ্গে মিথ্যাচারিতা এমন ভাবে জড়িয়ে আছে যে মানুষ আর সে আবেগটাকে স্বতঃস্ফূর্ত আবেগ বলে আর বোধহয় দেখে না। মানুষের হাতে বিশেষ বিকল্প কিছু নেই বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ এই মুহূর্তে মনে করছে যে আমাদের এই ধরনের একটা গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে হবে। যারা কেন্দ্রের সঙ্গে লড়াই করবে তারা বিশেষ বিকল্প দিতে পারবে না। আমাকে এমন একটা সরকার রাখতে হবে যারা বিনিয়োগমুখী, পশ্চিমবঙ্গকে বিনিয়োগমুখী করতে হবে। ইয়ং ছেলেমেয়েরা চাকরি চাইছে, সুতরাং এটা ঝগড়াঝাটি করে আমরা কিন্তু চাকরি দিতে পারবো না। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ এমন একটা বিকল্প চাইছে যে ইয়ং ছেলে মেয়েদের চাকরির ব্যাপারে যে সরকার সজাগ থাকবে, এই সরকার একেবারেই সজাগ নয়। আমি হ্যান্ডসলি কিছু টাকা দেবো, এর বাইরে এই সরকারের কোনো ধ্যান ধারণা নেই। একদম। আমি রূপম বাবুর কাছে, রূপম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনের পরে একজন পেশাদার ম্যানেজারকে এনেছেন, যিনি মূলত নির্বাচনকে ম্যানেজ করেন। গোটা বিষয়টা দেখে কি মনে হচ্ছে যে পিকে বা প্রশান্ত কিশোরের কৌশল আরো নতুন করে খাটাতে হবে? যা পরিস্থিতি যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন আবেগ, এখনো আবেগের প্রকাশ ঘটাচ্ছেন, তাতে কি মনে হয় যে প্রশান্ত কিশোরকে আরেকটু রাশ টানতে হবে? হ্যাঁ, আবেগের সঙ্গে যুক্তির একটা বিরোধ আছে। যুক্তি এবং বিজ্ঞান মনস্কতার একটা বিরোধ আবেগের ক্ষেত্রে আবেগের সঙ্গে আছে। উনি যুক্তিটা কম মানেন, বিজ্ঞানটা কম বোঝেন, তাই আবেগটা ওনার বেশি। এবং আপনি দেখবেন এটা আমাদের দেশের নেতারা যখন দেখবেন যুক্তির প্রসঙ্গ আছে, তথ্যের প্রসঙ্গ আছে, তখন তারা যুক্তি এবং ভ্রান্ত বিশ্বাসের দিকে আঙুল দিয়ে মানুষকে বিপদগামী করার চেষ্টা করেন। এটা আধুনিক ভারতবর্ষের যারা রাজনৈতিক মন করে আছেন বিভিন্ন জায়গাতে, তাদের কাছে একটা বড় হাতিয়ার। হ্যাঁ, দিনক্ষণ, পুঁজি পাতি এইসব দিকে মানুষকে বেশি করে নিমজ্জিত করার একটা প্রচেষ্টা চলছে। আর একটা এই পিকের কথা বললেন, পিকে কিন্তু তৃণমূলের দর্শক হিসেবে প্রথমে আসেননি, উনি এসেছেন। আপনারা জানেন যে বিজেপির কাছ থেকে উনি সাফল্যটা পেয়েছিলেন। অর্থাৎ এই যে একজন প্রফেশনাল ভোট ম্যানেজার দরকার হয়ে পড়ছে দলগুলো, তার একটা বড় কারণ হচ্ছে মতাদর্শগত জায়গাটা এবং নীতিগত জায়গা থেকে মানুষের জনমুখী যে নীতিগুলো, সেই নীতিগুলো ভারতবর্ষে ক্রমশ কোণঠাসা হচ্ছে, রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। আপনারা ভারতবর্ষ যখন গ্লোবালাইজেশনের খপ্পরে পড়ে আপনার ডাঙ্কেল চুক্তিতে সই করেছে এবং বিভিন্ন প্রোটোকল গুলোর মধ্যে ঢুকেছে, তাতে দেখবেন মানবাধিকার সনদে সই করেছিল, সেই মানবাধিকার কিন্তু ভারতবর্ষে তলানিতে থেকেছে, যার জন্য আজকে স্ট্যান স্বামীকে হচ্ছে বা ওই কবির কলা মঞ্চের নাটক করবার জন্য জেলে ঢুকতে হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়েই
যে অন্য স্বর, অন্য কথা, অন্য প্রবন্ধ, অন্য ভাবনা যারা করেন তাদেরকে জেল, যার জন্য সাংবাদিক, আইনজীবী, অধ্যাপক, কথিত যশারায়, বাঙালি হলে তো কথাই নেই, সোমা সেনের মতো, সুধা ভরদ্বাজের মতো তাদেরকে জেলে যেতে হচ্ছে এবং তাদেরকে মিথ্যে মামলা দিয়ে আটকানো হচ্ছে, তাদের চার্জশিট দেওয়ার মতো তথ্য সরকারের কাছে নেই, কিন্তু করা হচ্ছে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এইটাতেই বিশ্বাস করেন। আজকে যে নন্দীগ্রামের প্রসঙ্গ উঠছে, নন্দীগ্রামে যারা প্রথম সিপিএম এর হারবাদ বাহিনীকে আটকে ছিল, তাদের বিরুদ্ধে লড়াইটা করেছিল, যেখানে পরে অন্য রাজনৈতিক নেতারা যে দখল মানে যে ওখানকার ঢোকবার সাহস পেয়েছিল, তাদের মধ্যে 14 জন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সময় থেকে বামফ্রন্ট আমল থেকে জেলে আছে। তারা জেলে, এবং সেই তাদের জেলে আছে যে বিচার হচ্ছে না, কিন্তু বিচারের নামে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে ইউপিএ আইনে। এই আইন তৈরি করেছিল কংগ্রেস, ইমপ্লিমেন্ট করছে বিজেপি, ইমপ্লিমেন্ট করছে তৃণমূল। মানুষের যে অধিকার, নৈতিক যে জায়গাগুলো, সেগুলোকে কিন্তু ভারতীয় রাজনৈতিক মঞ্চের নেতারা কিন্তু এক এক করে, আমরা যারা সাংবাদিকতা করি আমরা সবার খবরই রাখার চেষ্টা করি, সবাইকে সমান দৃশ্যে দেখবারও চেষ্টা করি, দেখতে গিয়ে কিন্তু একটা অদ্ভুত ঐক্য আমরা খুঁজে বার করছি বা খুঁজে পাচ্ছি। সেটা যে যেখানে ক্ষমতায় থাকছে, একদমই শাসক দল হিসেবে যারা ক্ষমতায় থাকছে, তারা কিন্তু সমানভাবে একই ধরনের রাজনৈতিক ঘরানা এবং সংস্কৃতির শিকার হচ্ছে। এবার এটাই হচ্ছে ভবিষ্যৎ, যার জন্য মানুষ ভোট দেয়, পরিবর্তন হয়, সবই হয়, কিন্তু সেই পরিবর্তনগুলোর জন্য দিন পরিবর্তন হয়, রাত পরিবর্তন হয় না। মানুষ, নতুন মুখ আসে, নতুন মন্ত্রী আসে, নতুন মানুষ আসে না। ফলে যেটা হচ্ছে, আমরা নতুন কিছু পাচ্ছি না। এবং এই দল বদলের জন্য কিন্তু এটাই ব্যাপার যে কোন আজকে যে লোকটা তৃণমূল করছেন তিনি কালকে বিজেপি দিয়েও কমফোর্ট ফিল করবেন, কোনো সমস্যা নেই, আবার পরশু আরেকটা দলও চলে যেতে পারে। 5 বছর 25 বছর আইনুল, আমি লাস্ট একটা শুধু করবো, 25 বছর আইনুল হক সিপিএম এর এমপি ছিলেন, আমার সাথে দিল্লিতে বহুবার তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, একেবারে কমিউনিস্ট জীবন যাপন করেন, এখন তিনি তৃণমূল ঘুরে বিজেপিতে গিয়ে পৌঁছেছেন, কিছুদিন তৃণমূল এখন বিজেপি। মুশকিল হচ্ছে যে, কারণ আমরা আদর্শ যদি তুলে নেওয়া যায় তাহলে কোনো দলের সাথেই কোনো দলে থাকার কোনো সমস্যা নেই, শুধু আদর্শগত অবস্থান যদি থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এই কথা শুনতে রাজনীতি পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনে পুরনো লোকই আবারও দেখা যাবে, হয়তো পরিবর্তনের পরে নতুন জামা পরে নতুন লোক আসবে, যারা আজকে শাসক কালকে তারা জামা বদল করে আবার শাসকের ভূমিকায় আসবে। তাহলে কি আদৌ কোনো পরিবর্তন আসবে? খুব সংক্ষেপে, কারণ আমাদের দেখুন, যখন জয়প্রকাশ নারায়ণ যখন টোটাল রেভলিউশনের ডাক ডেকেছিলেন তখন জগজীবন রামও ছিলেন, তিনি কিন্তু এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীকে সাপোর্ট করেছিলেন। পরিবর্তনের ডাকে কিন্তু তিনি এসেছিলেন, পরিবর্তনটা কিন্তু দেশে এসেছিল। আবার মনে হয় এর চাইতে কম্পিটেন্ট উদাহরণ দেওয়া সম্ভব নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষটা বদলাতে পারেন, কিন্তু তিনি যে আদরের ছত্রছায়াতে আসছেন, যে ডিসিপ্লিনের ছত্রছায়াতে আসছেন, যে কর্মযোদ্ধের ছত্রছায়াতে আসছেন, সেটাই কিন্তু তাকে পরিচালিত করবে। তিনি কিন্তু এই কর্মপদ্ধতিকে পরিচালনা করবেন না। এই পার্থক্য যদি আমরা রাজনীতির মধ্যে আনতে পারি, তখনই কিন্তু পরিবর্তন সম্ভব, এবং সেই জায়গাতে মানুষ চন্দনবাবু, বিজেপি হচ্ছে সেই বটবৃক্ষ যার নিচে গেলে ডিসিপ্লিন মানবে এবং পরিবর্তনের মতাদর্শকে অনুসরণ করে চলতে বাধ্য হবে সকলে। কি বলবেন? দেখো অনুপম, এখানে ভেরি ইন্টারেস্টিং, এই আবার রাজলক্ষ্মী প্রসঙ্গ নিয়ে বলি, একটা মোটলে কম্বিনেশন, জয়প্রকাশ নারায়ণের লোক আন্দোলন যেখানে যে পর্যায়ে পৌঁছেছিল, মনে হয়েছিল পরিবর্তনের একটা নতুন বাতাবরণ। প্রসঙ্গক্রমে কি হলো, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সেই সময় জনজাগরণ আন্দোলন, লোক আন্দোলন, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একটা সরকারও পরিবর্তন হয়ে গেল এমার্জেন্সি পিরিয়ডের সময়, আমরা সকলেই জানি। কিন্তু ঘটনাচক্রে কি হলো, এই মোটলে কম্বিনেশন, সেখানে কি বিভিন্ন মতাদর্শের মানুষ একটা কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়ে মাত্র 3 বছরের সরকার আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মতাদর্শের ক্ষেত্রে সংগঠনের অর্থাৎ দীর্ঘদিনের একটা কালচার ফিলোসফি যদি না থাকে, তাহলে কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট টু রিটেন। কেন বলি, আজকে বিজেপির ক্ষেত্রে মোটলে কম্বিনেশন, কিছু কংগ্রেস, কিছু ক্ষমতালোভী তৃণমূল এবং কিছু ওল্ড বিজেপি গার্ড, এবং তার মধ্যে কিছু ব্যবসায়িক মানুষজন, অর্থাৎ এই যে মোটলে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আগামী দিনে ভবিষ্যতের এক্সাক্ট ইন্ডিকেটিভ প্যারামিটারটা কি হবে এটা নিয়ে সন্দেহের প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় প্রসঙ্গ, আমি রূপমদাকে একটি কথা বলবো, আজকের সাংবাদিক কুলের যে জায়গাটা গদিময় হয়ে গেছে, অর্থাৎ আমরা কি বলতে চাইছি, মিডিয়ার কোন কোন জায়গাতে আমরা জানি, এমনকি যেটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হতে পারে, আমরা খবরের কাগজে দেখছি, আমরা প্রতি মুহূর্তেই দেখছি যে কিভাবে লিক হয়ে একজনের কনভারসেশনের মধ্যে চলে যায় টিআরপি রেটিং এ। অর্থাৎ আমাদের যে চতুর্থ স্তম্ভ,
সেই স্তম্ভের ক্ষেত্রেও একটা আলোচনার প্রয়োজন, সেখানেও কিন্তু একটা ব্যাপক রকম সততার নিদর্শন রাখার প্রয়োজন, সেই কিছু আলোচনাও নিয়ে আসবো। মানসিকতা প্রয়োজন। আপনাকে কথা দিলাম চন্দন বাবু, আমরা সেই আলোচনাটাও নিয়ে আসবো। চতুর্থ স্তম্ভ তার দায়িত্ব পালন করছে কিনা, চতুর্থ স্তম্ভ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেটা নিয়েও আবার অবশ্যই আমরা আলোচনায় আসবো। কারণ আমরা মনে করি আমাদের সীমিত সামর্থ্যেও যদি সাধারণ মানুষের কাছে যথার্থ বিষয়টা তুলে আনা যায়, সেই প্রয়াস আমরা বারবার করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় থাকবার জন্য। মমতার মাস্টার স্ট্রোকে আমরা যে আলোচনাটা আনতে চাইলাম, যে মতাদর্শ কোথাও পিছিয়ে পড়ছে কি না, আবারও এই বিষয়টার উপরে আমরা আলোকপাত করব এবং রাজ্য রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যায় তার উপরে আমরা নজর রাখবার প্রয়াস করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সকলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন।